বর্ধমান নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? এর ইতিহাসে যে কত রহস্য, কত গা ছমছমে গল্প লুকিয়ে আছে, আজ আমরা ঠিক তেমনই একটা কাহিনীর গভীরে যাব। একদম ঠিক। বর্ধমান মানেই তো ওই বিশাল বিশাল রাজবাড়ি, সুন্দর কারুকার্য করা খিলান, আর তার মাটির নিচে চাপা পড়ে আছে শত শত বছরের না বলা ইতিহাস। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক বর্ধমানেরই এক পরিত্যক্ত রাজবাড়ির ভেতরে। এমন এক জায়গা যেখানে কোনটা ইতিহাস আর কোনটা নিছকই কিংবদন্তি তা বোঝা বড় দায়। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে এই রাজবাড়িকে ঘিরে থাকা এক কিংবদন্তি দিয়ে, এক অভিশপ্ত মহরের গল্প। এই গল্পের মূল চরিত্র যার কথা আমরা বলবো তার নাম অর্ক। সে প্রত্নতত্ত্বের ছাত্র, মানে পুরোপুরি বিজ্ঞান আর গবেষণার মানুষ। তো এই গবেষণার কাজেই সে এসে উঠেছে বর্ধমানের এক প্রায় বিখ্যাত গ্রামের একটা পুরনো জমিদার বাড়িতে, আর যে বাড়িটাকে নিয়ে লোকমুখে হাজারটা গল্প ঘোরে। ওখানকার লোকজনের মুখে মুখে একটা কথা খুব ফেরে। তারা বলে এই রাজবাড়ির যে শেষ রাজা ছিলেন বিজয় নারায়ণ, তিনি নাকি তার সব সোনা দানা ধন সম্পত্তি একটা গোপন কুঠুরিতে লুকিয়ে রেখে গেছিলেন। কিন্তু আসল টুইস্টটা হলো সেই গুপ্তধনের উপর নাকি ভয়ানক এক অভিশাপও আছে। এখন অর্কর মতো যুক্তিবাদী ছেলে কি আর এসবে বিশ্বাস করে? একেবারেই না। কিন্তু এরপরই গল্পটা একটা অদ্ভুত দিকে মন নেয়। অর্কর ওই যুক্তির দুনিয়ায় হানা দেয় এমন কিছু যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। তো সেরকমই এক মাঝরাতে অর্ক নিজের ডায়েরি লিখছিল। চারিদিক একেবারে নিস্তব্ধ। ঠিক তখনই পাশের দেয়ালের ওপার থেকে একটা অদ্ভুত ধাতব শব্দ ভেসে এলো, ঠিক যেন কেউ অনেকগুলো পয়সা বা মোহর নিয়ে নাড়াচাড়া করছে। শব্দটা ঠিক এই রকম। ভাবুন তো একবার, ওই রকম একটা পরিত্যক্ত বাড়ির নিঝুম রাতে এই শব্দটা কানে এলে কেমন লাগতে পারে? অর্ক তো অবাক। একটা নিরেট দেয়ালের ভেতর থেকে পয়সার শব্দ আসবে কি করে? এটা কিভাবে সম্ভব? কৌতূহল আর চেপে রাখতে পারল না সে। এগিয়ে গেল ওই দেয়ালটার দিকে। দেয়ালটার কাছে গিয়ে অর্ক একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। দেয়ালটা অন্যগুলোর চেয়ে কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা। সে একটু হাত দিয়ে চাপ দিতেই কি আশ্চর্য, একটা আলগা পাথর সরে গেল, আর তার পেছনে একটা অন্ধকার সরু সুড়ঙ্গ পথ। তখন আর অর্কর মাথায় কিচ্ছু নেই। উত্তেজনাতে প্রায় জ্ঞান হারিয়ে সে টর্চ জেলে ঢুকে পড়ল ভেতরে। আর ওই সুড়ঙ্গের শেষে অপেক্ষা করছিল সেই জিনিসটা, যা লোকমুখে ফেরা কিংবদন্তিকে সত্যি প্রমাণ করে দিল। কিন্তু সে সত্যিটা ছিল বড় ভয়ঙ্কর। সুড়ঙ্গটা শেষ হয়েছে একটা ছোট্ট ঘরে এসে, আর সেই ঘরের মাঝখানে রাখা ধুলোয় ঢাকা একটা পুরনো কাঠের সিন্দুক। অর্ক কাপা কাপা হাতে সিন্দুকটা খুলল, আর তার চোখ ধাঁধিয়ে গেল। সিন্দুকটা কানায় কানায় ভরা চকচকে সোনার মোহরে। কিন্তু তার এই আনন্দটা বেশিক্ষণ থাকল না। একটু ভালো করে তাকাতেই অর্ক সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। প্রত্যেকটা মোহরের গায়ে লেগে আছে টাটকা চটচটে লাল রক্ত। মনে হচ্ছে যেন এই কিছুক্ষণ আগেই। আর ঠিক সেই মুহূর্তেই অর্ককে মুখোমুখি হতে হলো সেই অভিশাপের, যে অভিশাপকে সে এতদিন হেসে উড়িয়ে দিয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সিন্দুকের ভেতর থেকে একটা হাড় সর্বস্ব হাত বিদ্যুতের গতিতে বেরিয়ে এলো, আর লোহার সারাশির মতো চেপে ধরল অর্কর কবজি। অর্ক দেখল সিন্দুকের জমাট বাঁধা অন্ধকার থেকে একটা কঙ্কালসার মূর্তি উঠে আসছে। পরনে তার রাজপোশাক, কিন্তু মুখটা পচে গলে একাকার। আর তারপর সেই মূর্তিটা একটা তীব্র খসখসে গলায় চিৎকার করে উঠল, আমার মোহর গুনতে এসেছিস? তাহলে আয়ু দিয়ে এর দাম চুকিয়ে যা। এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। অর্কর বিজ্ঞানের জগৎ, যুক্তির জগৎ, সবটা যেন এক মুহূর্তে অন্ধকারের গ্রাসে চলে গেল। অর্ক তখন পাগলের মতো হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারল না। উল্টে ঘরের প্রদীপগুলো সব দপ করে নিভে গেল। আর সেই নিকষ কালো অন্ধকারে অর্ক টের পেল শুধু একটা নয়, অসংখ্য ঠান্ডা অদৃশ্য হাত তাকে টেনে হিঁচড়ে ওই সিন্দুকের ভেতরে নামিয়ে দিচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকেরা ঠিকই ওই গোপন কুঠুরিটা খুঁজে বের করল, কিন্তু সেখানে না ছিল কোনো মোহর,
না ছিল অর্ক। পাওয়া গেল শুধু দুটো জিনিস, অর্কর ভাঙা চশমাটা আর সিন্দুকের গায়ে কয়েকটা তাজা আঙুলের ছাপ। অর্কর কি হলো তা আর কোনোদিনও জানা যায়নি। কিন্তু গল্পটা কি সত্যি শেষ হয়েছে? গ্রামের লোকেরা তা মনে করে না। তারা আজও বলে প্রতি অমাবস্যার রাতে ওই রাজবাড়ির ভাঙা জানলা দিয়ে তাকালে নাকি দেখা যায় একটা ছায়া মূর্তি একা বসে মোহর গুনছে, আর ঠিক তার পাশেই চুপ করে দাঁড়িয়ে থাকে এক যুবক, যার মুখটা হুবহু অর্কর মতো।